হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাম। ভালো আছেন ম্যাম? ডু ইউ হিয়ার মি? ডু ইউ সি মাই স্ক্রিন? No, ma'am. ডু ইউ সি মাই স্ক্রিন? No, ma'am. নো ম্যাম। নো ম্যাম, দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে? Yes, ma'am. স্ক্রিন, ডু ইউ সি মাই স্ক্রিন? Yes, ইয়েস ম্যাম। ma'am. ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। We can see the ওকে, screen, ma'am. সরি। We can see the screen, ma'am. Right. It's clear. সরি। ওকে, so everybody, how are you? আলহামদুলিল্লাহ ম্যাম। Fine, ma'am. What about you, ওকে, ma'am? আলহামদুলিল্লাহ। Ramadan is going on, alhamdulillah. So do you know me? That is, should I introduce myself? আপনার কি আমার সাথে দেখা হয়েছে পিএটিসি তে? জি ম্যাম। হ্যাঁ। ম্যাম আমার দেখা হয়েছিল এই যে 20 তারিখে ম্যাম। আইটি পরীক্ষা ছিল, তখন আপনি আমাদের গাইডে করছিলেন। Okay, so still something. This is Khadija Yasmin FCM. I qualified হুম, from ICAB in 2010. After that, I worked in Asha International more than 10 years. And in 2021, I left it. Now I'm in teaching only. And before started my journey, CA journey started basically in 2002. Before that, I completed my honors and masters was running that time. So I completed my honors and masters from science. Now I'm only teaching. I teach only. I do. I don't do anything more than teaching. I, I teach in ICAB. I teach in Hubali Bank, then BIM Sowanbag, Bank Asia. These are the institutions where I teach normally. So that's it regarding me. So let's start the class. We will be together for up to, I think, about 18 class approximate or below 18. So we will learn from these classes for VAT, value added tax, and Customs Act. So first we start from value added tax. Value added tax. So value added tax. Name of this act is Value Added Tax and Supplementary Duty Act 2012. এটা হচ্ছে এই আইনের পুরো নাম। Value Added Tax and Supplementary Duty Act 2012 and Value Added Tax and Supplementary Duty Rules 2016. আমরা যেটা এই ক্লাসে করব, বেসিক্যালি
ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, তার সাথে রুলস আছে, তো দুটাই পাশাপাশি চলে আসবে। আর আমরা অ্যাক্ট পড়বো হচ্ছে যেটা সেকশন ওয়াইজ আমরা আগাবো, একদম বিগিনিং থেকে চেষ্টা করব শেষ পর্যন্ত সেকশন ওয়াইজ আমরা কমপ্লিট করতে। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে তো? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তো এই আইনের নামটা একটু আমরা শিখে নেই। আইনের নাম হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। Value Added Tax and Supplementary Duty Act 2012. এটা enacted by Act number 47 of 2012 এবং ইফেক্টিভ হয়েছে 1st জুলাই 2019 থেকে। এই আইনটা সংসদ থেকে পাশ হয়েছে 2012 সালে, যেটা 47 নাম্বার 47 নাম্বার অ্যাক্ট ছিল ওই বছরের। ঠিক আছে, এবং এটা ইফেক্টিভ হয়েছে জুলাই 2019-এ। আবার ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি রুলস 2016। আচ্ছা, আমরা অ্যাক্ট সম্পর্কে জানি তো, অ্যাক্ট কোথা থেকে পাশ হয়? সংসদ থেকে। অ্যাক্ট এবং রুলস এর মধ্যে পার্থক্য, অ্যাক্ট হচ্ছে সংসদ থেকে পাশ হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংসদ আছে সেখান থেকে পাশ হবে, এটা হলো আইন, অ্যাক্ট। আচ্ছা, এরপরে রুলসটা কি? রুলস হচ্ছে একটু ডিটেইল বলা। অ্যাক্টে যেই কথাটা বলা আছে সব সময় হয়তোবা পুরাটা ক্লিয়ার নাও হতে পারে, এইটাকে ক্লিয়ার করার জন্য আর একটু ডিটেইল বলা। সেটা কোথায় বলা হয়? রুলসে বলা হয়। আর রুলস কোথা থেকে আসে? রুলস কি সংসদ থেকে আসে? নো, রুলস আসে রেসপেক্টিভ অথরিটি থেকে। আর ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, এইটার অথরিটি কে? অথরিটি হচ্ছে এনবিআর। এনবিআর। তো ওই এনবিআর হচ্ছে এই আইনটাকে ওন করে এবং তারা ইমপ্লিমেন্ট করে, তাই না? আর এই এনবিআর তারা কি করেছে? রুলস দিয়েছে 2016-এ, আর এটা ইফেক্টিভ হয়েছে জুলাই 2019-এ। এই হলো an overview regarding this tax, or not tax exactly, regarding this act, okay, and rules. আসেন আমরা এরপরে পড়বো ভ্যালু অ্যাডেড ট্যাক্স কাকে বলে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়, প্রথম কথা হচ্ছে এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আই থিঙ্ক আমার সাথে দেখা হয়েছে পিএটিসি ক্লাসে, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, দেখা হয়েছে। জি ম্যাম। হ্যাঁ, আমরা তো অনেকে নতুন যেহেতু আছি দেখা একেবারে। হয়েছে আমরা কিন্তু জানি যে আমরা কিভাবে আমরা পড়াই। সো আমরা একটু যেটা বলবো আমরা একটু রিপিট করব। ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স। বলেন ইনডিরেক্ট ট্যাক্স, সবাই 3 বার বলতে থাকেন। ইনডিরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স। Indirect tax. ইনডাইরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স। ট্যাক্স। Indirect tax. Indirect tax. আচ্ছা, এইটা হলো একটা ইনডাইরেক্ট ট্যাক্স upon the consumption of goods, upon the consumption of immovable property এবং services. Indirect tax applied upon the consumption of goods, পণ্য যে কনজিউম করা হয় তার উপরে, ইমুভেবল প্রপার্টির উপরে এবং সার্ভিসেস এর উপরে। তাহলে আমরা দেখলাম এই আইনটা হলো একটা ইনডিরেক্ট। কেন বলা হয় তা এটা একটু বুঝতে হবে। ডিরেক্ট মানে হচ্ছে আমার ট্যাক্স আমি দেই, এটা হলো ডিরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে আমি যে ট্যাক্সটা দিচ্ছি আমি সরকারকে সরাসরি দিচ্ছি না। আমি কাকে দিচ্ছি? আমি দিচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানকে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা কি করে গভর্নমেন্টের পক্ষ হয়ে তারা ট্যাক্স কালেকশন করে, দ্যাট ইজ ভ্যাট।
মনে রাখবেন, আমি এই আইনের ক্লাসে যতবার ট্যাক্স মানে ট্যাক্স কথাটা মেনশন করব ততবারই বুঝে নিব আমরা যে ভ্যাটের কথা বলা হচ্ছে। ঠিক আছে? সো ইনডিরেক্ট ট্যাক্স, যেমন ধরেন, আপনারা কি কখনো খেয়াল করেছেন কোনো খাবারের দোকানে বা 6.3 যে ছোট্ট একটা স্লিপ দেয় আপনি পেমেন্ট করলে, এর উপরে লেখা থাকে কর্নারে মূসক 6.3, কখনো খেয়াল করেছেন আপনারা? জি Yes, ম্যাম। ma'am. Yes, জি ma'am. ম্যাম। করেছি। খেয়াল হ্যাঁ, করছি। জি ম্যাম। এই মূসক 6.3 এইটা দেওয়া মানে আপনার কাছ থেকে ভ্যাট নিয়েছে। এখন আপনি যে ভ্যাটটা দিলেন এটা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি কি গভর্নমেন্টকে দিয়েছেন? নো, আপনি ওই বিজনেস প্রতিষ্ঠানকে দিয়েছেন। সে কি করবে? মান্থ শেষে, মাসের শেষে 15 তারিখের মধ্যে সে এটাকে করবে, জমা দিবে। কোথায়? পিপলের কাছ থেকে যা কালেক্ট করা হলো এটা জমা দিবে। হ্যাঁ, পিপলের কাছ থেকে যেটা কালেক্ট হইলো এটা জমা দিবে গভর্নমেন্টের ট্রেজারিতে। গভর্নমেন্টের ট্রেজারিতে অর্থাৎ গভর্নমেন্টকে সাবমিট করবে বা জমা দিবে, পেমেন্ট করবে। এই হলো ইনডিরেক্ট ট্যাক্স। বিকজ আমার ট্যাক্সটা আমি পেমেন্ট করছি বাট সরকারকে সরাসরি করছি না, এই জন্য বলা হয়ে থাকে ইনডিরেক্ট ট্যাক্স। আচ্ছা, ইনকার্ড এবং পে বাই দ্য এন্ড কনজিউমার, কে পরিশোধ করে এটা? ভোক্তা, End কনজিউমার। consumer. কনজিউমার। এ Consumer. পরিশোধ করে, আমরা একটু বলি Consume. End কনজিউমার। consumer. এন্ড কনজিউমার বলতে হবে, এন্ড কনজিউমার। 3বার বলি, এন্ড কনজিউমার। End End consumer. consumer. End consumer. End consumer. End consumer. কনজিউমার। আচ্ছা, এটা লেভি করে কে? লেভিড বাই ভ্যাট রেজিস্টার্ড বিজনেস, লেভিড বাই ভ্যাট রেজিস্টার্ড বিজনেস which makes supplies of goods, immovable property and services during furtherance of business, এবং levied at each stage in the supply chain and collected by business on behalf of government। অর্থাৎ যে বিজনেসকে আপনি যে কোনো দোকানে গিয়ে খাওয়ার পরে, হ্যাঁ, বা আপনি আলমাস থেকে কেনাকাটা করেন অথবা আপনি সপ্তাহ থেকে কেনাকাটা করেন, দেখবেন আপনাকে 6.3 দিয়েছে। 6.3 দিয়েছে মানে হচ্ছে আপনার কাছ থেকে সে ভ্যাটটা কালেক্ট করলো অন বিহাফ অফ গভর্নমেন্ট। এটা একটা সার্টেন টাইম পরে পরে, সুনির্দিষ্ট টাইমের পরে পরে এটা পরিশোধ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স। এটা ইনকার্ড করে, পেইড করে কার দ্বারা? কে করে? এন্ড কনজিউমার। লেভিড বাই ভ্যাট রেজিস্টার্ড বিজনেস, লেভিড এট ইচ স্টেজ ইন দ্য সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজ এটা কি হয়? লেভি করে এবং কালেক্টেড বাই দ্য বিজনেস অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। আশা করি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর মিনিং বা ডেফিনিশন কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু
হ্যাঁ, আমি আপনাকে স্লাইড গুলো দিয়ে দিয়েছি, আপনাদেরকে স্লাইড দিয়েছি, আপনারা একটু দেখে নেন পেয়েছেন কিনা। পেয়েছেন? ইয়েস ম্যাম আসছে। জি ম্যাম। আচ্ছা, একটু ডাউনলোড করে ফেলেন। যারা সিআর আছেন গ্রুপে দিয়ে দেন। ডাউনলোড হয়েছে? জি ম্যাম। হুম। ম্যাম আমরা পাইনি এখনো ম্যাম। এটা হচ্ছে, আপনি আইন পড়ছেন, অ্যাক্ট পড়ছেন, তার পাশাপাশি আপনি কোন সেকশনের রুলসটা করতে চাচ্ছেন। তো আপনি কিভাবে খুঁজবেন, কোন জায়গাটায় এক্স্যাক্টলি খুঁজলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন? আচ্ছা, অ্যাক্টে এই ওয়েগুলো আমরা দেখবো, এই ওয়েটা আমরা দেখবো। অ্যাক্টের মধ্যে সেকশন আছে 139টা। কতগুলো সেকশন আছে অ্যাক্টে? 139। 139 বলতে থাকেন, 3বার বলেন। 139 139 139 139 রুলস আছে 119টা, বলেন। রুলস আছে 119টা। রুলস আছে 119টা। রুলস আছে 119টা। রুলস আছে 119টা। অনলাইন। আসসালামু আলাইকুম ম্যাম। 119টা রুলস আছে, 139টা সেকশন আছে আইনে। এই হলো কথা। তো এখন আপনি মনে করুন, এই হলো আপনি পড়াশোনা করছেন এই চ্যাপ্টারে। এটা হচ্ছে দেখেন, ডেসক্রিপশন, সিরিয়াল নাম্বার, সেকশন নাম্বার, চ্যাপ্টার নাম্বার, ডেসক্রিপশন, রুল। ঠিক আছে, দেখেন এখানে আইনটা হলো, আইনের পাশাপাশি ঠিক একই কলামে আপনার রুলের রেফারেন্সটাও দেওয়া আছে। অর্থাৎ আপনি কোনো একটা নির্দিষ্ট সেকশনের জন্য আপনি রুল চাচ্ছেন, তা আপনি এটা কিভাবে খুঁজবেন, তাড়াতাড়ি পাবেন কিভাবে, পাওয়ার জন্য ইজি ওয়ে এটা একটু দেখানো দরকার। দেখেন, চ্যাপ্টারের নামগুলো একই আছে, চ্যাপ্টারের নাম্বার গুলো একই আছে, নামগুলো কাছাকাছি আছে। আর আমরা যদি একটু দেখি, আছে 18টা চ্যাপ্টার আছে আইনে, এবং 18টা চ্যাপ্টার আছে রুলসে। তা মনে করুন আপনি এই এখান থেকে আপনি সেকশন করেন কোথায়, আপনি একই নাম্বার চ্যাপ্টারের একই নাম্বারে চলে যাবেন, গিয়ে সেখানে আপনি খুঁজে পাবেন। এই হচ্ছে ইজি ওয়ে টু সার্চ। এই জন্য এটা সাইড বাই সাইড দেওয়া আছে, দেখতে পেয়েছেন আপনি। চ্যাপ্টার 16 এটা হলো আইনের, অফেন্স, ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। এটা হলো আইনের 111 থেকে 120। এরপরে আবার যদি রুলসে আছে চ্যাপ্টার 16, এইখানে হচ্ছে আপনার চ্যাপ্টার নেম, চ্যাপ্টার নাম্বার, অফেন্স, ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট, যেটা অফেন্সের চ্যাপ্টার নাম্বার, কি বলে, অফেন্স, ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট একই, একই নাম্বার, একই নেম আছে, একই নাম্বার আছে। এবং এখানে রুল যেগুলো আছে সেটা হচ্ছে 96 থেকে 97। ঠিক আছে, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি ম্যাম বুঝতে পেরেছি। আপনারা কি বুঝতে পেরেছেন?
ইয়েস ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। আপনার আপনার যখন কোনো একটা কিছু বুঝতে হবে, আপনার যখন কোনো একটা সেকশনের নেসেসারি রুলটা আপনি খুঁজবেন, তখন আপনি কিভাবে খুঁজবেন, এটা হচ্ছে সেই আইন। ঠিক আছে? সো এই আইন অনুযায়ী হ্যাঁ, আচ্ছা, আমার তো ক্লাস শুরু হয়ে গেছে, আপনি তো লেটে আসছেন ভাই। ক্লাস শুরু হয়ে গেছে, এখন মোটামুটি প্রস্তুতি। তারপরে আপনাদেরকে দিবেন। আপনার নাম দিলেন কি? হ্যাঁ, নাম বলুন। রোজগার, রোজগার, কি? তো এখানে আমি আর বেশি সময় দিব না, কারণ এটা আপনারা বুঝতেই পারবেন। এখানে পড়ে শোনানোর কিছু নাই। এখানে 7 নাম্বার চ্যাপ্টার ইম্পোজিশন এবং কালেকশন অফ এসডি, ইম্পোজিশন এবং কালেকশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি। সাপোজ আপনি এখানে সেকশন গুলো আছে কত, 55 থেকে 62, এই হলো সেকশন। এই কয়টা সেকশন হচ্ছে এই চ্যাপ্টারে। আর একই চ্যাপ্টারের নাম একই আছে, রুলসে 7। ঠিক আছে? আর এইখানে যেটা চ্যাপ্টারের নামটা একটু চেঞ্জ হয়েছে, অ্যাডজাস্টমেন্ট অফ সাপ্লিমেন্টারি ডিউটি। অর্থাৎ এই সাপ্লিমেন্টারি ডিউটি এই 55 থেকে 62 নাম্বার আইনে যা বলা আছে, এর প্রয়োজনীয় রুল পাবেন আপনি 45-এ। রুলগুলো নাম্বারিং করা আছে। আপনারা কি বুঝতে পেরেছেন? Yes, ma'am. ইয়েস হ্যাঁ ম্যাম। ম্যাম। Yes, ma'am. ওকে, তো আমি এখানে আর সময় দিব না। ঠিক আছে? আসেন আমরা আগাই, কারণ আমাদের অনেক পড়াশোনা। আসেন আমরা একটু দেখে নেই যে ভ্যাট যে ইম্পোজিশন হয় কোন কোন স্টেজে। আমরা প্রথমে একটু যেটা দেখব কাস্টমস। হ্যাঁ, কাস্টমসে অর্থাৎ ইম্পোর্ট স্টেজে, ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের দেশে পণ্য সমূহ কোন দিক দিয়ে বেসিক্যালি ঢুকে জানি, এটা আমরা মংলা এবং পায়রা, চট্টগ্রাম। পায়রা সমুদ্র চিটাগাং। বন্দর দিয়ে, তাই না? জি, ma'am. মানে পণ্যগুলা বিশেষ করে আমরা যেগুলা ইম্পোর্ট করি সেগুলা এদিক দিয়ে দেশে ঢুকে। আর বিমানে হয়তো আসে অল্প কিছু, তো সেটা মানে অতটা মেনশন করার কিছু নাই। তো বেসিক্যালি আমাদের ঢুকে হচ্ছে মংলা এবং পায়রা সমুদ্র বন্দর দিয়ে, এবং আপনার সমুদ্র বন্দর ছাড়াও আপনার ইন্ডিয়া থেকে যেগুলো আমরা আনি, এগুলো কিন্তু ই দিয়ে ঢুকে, ভোমরা, তাই না? বেনাপোল। জি, ma'am. বেনাপোল, ভোমরা যেটা। জি, ma'am. আচ্ছা, তো এদিক দিয়ে যেটা স্থলবন্দর। সো এই যে আপনি যখন ইম্পোর্ট করেন, যে কোনো কিছু ইম্পোর্ট হলে, যে কোনো কিছু যখন ইম্পোর্ট করা হচ্ছে, দেশে আনয়ন করা হচ্ছে বা দেশে আনা হচ্ছে, এই যে ইম্পোর্ট স্টেজ, এই স্টেজে আমাদেরকে 6টা বিষয় পরিশোধ করতে হবে। একটা হচ্ছে সিডি, এসডি, আরডি, ভ্যাট, এটি, এআইটি। এই কথাটুকু আপনারা সবাই 3বার বলেন, সিডি, এসডি, আরডি। CD, SD, RD, D, S, D, R, D, BAT, and ASG, R, AIT. D, ID, SD, RD, SGRD, VAT, AIT. IT, ST, and CD, AIT. SD, RD, SGRD, AIT. VAT, AT, and AIT. আচ্ছা, তাহলে এগুলা কি কি একটু দেখে নেই। সিডি হচ্ছে কাস্টমস ডিউটি, এসডি হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, আরডি হচ্ছে রেগুলেটরি ডিউটি, আর ভ্যাট তো আমরা জানি এটা হলো অ্যাডভান্স ট্যাক্স, এটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। ঠিক আছে? সো এই 6টা আমরা মুখস্থ করে ফেলবো, মোটামুটি মুখস্থ রাখতে হবে। আমরা পোর্টে যখন কাস্টমসের যে ডেস্ক আছে, কাস্টমসের যে ইয়েটা আছে, সেখানে আপনাকে এই 6টা পরিশোধ করতে হবে। সিডি, এসডি, আরডি, ভ্যাট, এটি, এআইটি। সিডি, এসডি, আরডি, ভ্যাট, এটি, এআইটি। একটু আবার বলেন সবাই।
CD, SD, CD, RD, VAT, AD, SD, RD, VAT, SD, and RD, AIT. VAT, AD, and AIT. AIT. CD, AIT. আপনারা ভুল করছেন কেন? একটু দেখে দেখে বলেন, স্ক্রিন দেখা যাচ্ছে না। CD, SD, কারণ এটা RD, আমাদের মুখস্থ লাগবে তো। বলেন সবাই। SD, RD, VAT, AT, EIT. SD, RD, VAT, SD, RD, VAT, AT, EIT. SD, RD, VAT, CD, SD, RD, VAT, AT, and EIT. CD, SD, RD, CD, SD, RD, VAT, AT, EIT. Ma'am? and AIT. হুম, Ma'am, হুম। এখন আসেন, এটা হলো নাম্বার 1 কোন ইম্পোর্ট স্টেজ। Hello, ma'am. ইম্পোর্ট RD টার এরপরে জন্য কি ম্যাডাম? ম্যাডাম আরডি হচ্ছে রেগুলেটরি ডিউটি। RSD, ma'am. রেগুলেটরি ডিউটি। এসডি সাপ্লিমেন্টারি ডিউটি। Ma'am, I have a কাস্টমস question. ডিউটি। হুম, কাস্টম ডিউটি। তো SD আর RD এর মধ্যে বলেন। ডিফারেন্স, SD আর RD এর মধ্যে ডিফারেন্ট কোথায়? হ্যাঁ বল। আরডি মানে হচ্ছে রেগুলেটরি ডিউটি আর এসডি সাপ্লিমেন্টারি ডিউটি। CD, ma'am. ওইটার রেট আলাদা থাকে। সাপ্লিমেন্টারি ডিউটি আমরা ভ্যাটে পড়বো, এটা দ্বিতীয় তফসিলে আছে, ঠিক আছে। আর সিডি আরডি এগুলোর রেট আমরা কাস্টমস অ্যাক্টে পাবো, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন নাম্বার 2, ম্যানুফ্যাকচারিং স্টেজ। অর্থাৎ যখন ম্যানুফ্যাকচার করে কোনো পণ্য, র ম্যাটেরিয়াল পারচেজ করেছে, প্রডিউস করেছে গুডস, দেন এটা সেল করতে পারে ফ্যাক্টরি থেকে ডিলারের কাছে, কখনো কখনো ডিরেক্ট হতে পারে কাস্টমারের কাছে। ম্যানুফ্যাকচারিং স্টেজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। ভ্যাট ইম্পোজ হয় 3টা স্টেজে। একটু সবাই খেয়াল করে শুনি, ভ্যাট ইম্পোজ হয় 3টা। ম্যাম, কথা শোনা যাচ্ছে না। ম্যাম কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এখন পাচ্ছেন আপনারা? জি জি। এখন পাচ্ছেন? এখন পাচ্ছি। আচ্ছা, তো এরপরে নাম্বার 3-তে আমরা পড়বো ট্রেডিং বা সাপ্লাই বা রিটেইলার, যত প্রকার না ম্যাডাম, যেখান ওই যে থেকে এটা শুনতে পারি নাই পণ্যগুলো ম্যাডাম। ম্যাডাম, ইম্পোর্ট হয় এন্ড 3টা স্টেজে। কনজিউমাররা পেয়ে থাকে, আমি আপনি। আচ্ছা, কেউ না কথা বলছে, হ্যাঁ। আপনারা যেখান থেকে ট্রেডিং স্টেজ, স্টেজ অথবা রিটেইলার স্টেজ, এটা সরাসরি কাস্টমারের কাছে যেখান থেকে বিক্রি হয়, এইটাকে বলা হয়ে থাকে ট্রেডিং। আমি আপনি কিনে গিয়ে কোথা থেকে, ধরুন আড়ং থেকে কিনলাম, আমি আর আপনি, ঠিক আছে। আপনার এবং আমরা, আমরা যারা আম জনতা, এটা হলো ট্রেডিং স্টেজ। সাপ্লাই স্টেজ, রিটেইলার একই কথা। ট্রেডিং, সাপ্লাই, রিটেইলার একই কথা, মনে রাখবেন। একটু সবাই বলেন, ট্রেডিং, সাপ্লাই, রিটেইলার। ট্রেডিং, সাপ্লাই, Trading, রিটেইলার। supply, retailer. Trading, supply, রিটেইলার। retailer. Trading, supply, retailer. সাপ্লাই রিটেইলার। সাপ্লাই রিটেইলার।
বলেছেন ট্রেডিং এবং রিটেলার এই হচ্ছে তিনটা স্টেজ 1 2 3 ইম্পোর্ট স্টেজ আমরা সহজেই বুঝতে পারি যেখানে পণ্য দেশের বাইরে থেকে বাউন্ডারি আমাদের দেশে যে বর্ডার আছে বর্ডারের বাইরে থেকে যে কোনো কান্ট্রি থেকে যখন পণ্য আমাদের দেশে আনা হয় সেই স্টেজ দেশে যখন ঢুকে পোর্ট দিয়ে সেটাকে বলা হয়ে থাকে ইম্পোর্ট স্টেজ আর রিটেইলার বা ট্রেডিং বা সাপ্লাই মানে হচ্ছে আমরা দ্যাট ইজ আম জনতা যেখান থেকে কিনি এটাকে বলা হবে ট্রেডিং সাপ্লাই বা রিটেইলার স্টেজ। আচ্ছা নাম্বার 2 ম্যানুফ্যাকচারিং স্টেজ। ম্যানুফ্যাকচারিং স্টেজ হচ্ছে আপনি কাঁচামাল কিনে আনবেন একটা পণ্য উৎপাদন করবেন তারপরে এটা আপনি রিটেইলারের কাছে দিতে পারেন আপনি এটাকে সরাসরি কাস্টমারের কাছেও দিতে পারেন ঠিক আছে এটাকে বলা হবে ম্যানুফ্যাকচারিং স্টেজ। তো গেল আমাদের কয়টা স্টেজ মোট স্টেজের পরে তিনটা স্টেজ তিনটা স্টেজ একটু বলেন তো তিনটা নামগুলো বলেন ইম্পোর্ট স্টেজ ম্যানুফ্যাকচারিং স্টেজ ট্রেডিং সাপ্লাই ও রিটেল স্টেজ গুড এখন ইম্পোর্ট স্টেজের 6টা যে বিষয় আমরা পরিশোধ করি সেগুলো একটু বলেন এডি এসডি আরডি ভ্যাট AD, এটি SD, আইটি RD, VAT, AT, AIT. and AIT. Manufacturing space, trading, retailer. এখন আসেন আমরা কিন্তু খুঁটিনাটি যা ক্লাসে ডিসকাস হয় মোটামুটি সাথে সাথে পড়ে নিব আপনারা জানেন আমাকে যেহেতু আগে আপনাদের সাথে পরিচয় হয়েছে পিএটিসি ক্লাসে তো আমরা কিন্তু চেষ্টা করব ক্লাস থেকে পুরোটাই বুঝে নিতে এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে আর ক্লাস যদি আপনি করেন তাহলে আপনার পড়াটা ইজি হবে আপনার জন্য ম্যাম আসেন আমরা এখন এইচএস কোড পড়বো এইচএস কোড মানে কি মানে হচ্ছে হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম এটা একটু সবাই 3বার বলেন Harmonized Harmonized commodity description Harmonized commodity coding description system. and coding system. Harmonized commodity description and coding system. Harmonized commodity description and coding system. আচ্ছা তাহলে এই নামটা দেখেন আমরা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনে বসবো তাই না পরীক্ষায় বসবো তো কোথা থেকে কি আসবে বলা যায় না সুতরাং প্রত্যেকটা বিষয় আমরা এগুলা টুকিটাকি ইম্পর্টেন্ট যা আছে আমরা পড়ে নিব ঠিক আছে তো হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম এই হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম জেনারেলি refer to as harmonized system. Harmonized system. Simply HS is a multi-purpose international product nomenclature developed করেছে by the World Customs Organization কে ডেভেলপ করেছে World Custom World Custom World Organization Customs WCO Organization. World Customs World Organization. Customs Organization. World Customs আবার বলেন World Customs World Organization. Organization. World Customs বলেন আবার World Custom World Customs Organization. World Customs Organization. অর্থাৎ এইচএস যে সরি এইচএস কোড যে আমরা বলে থাকি বা ব্যবহার করে থাকি এইটা ডেভেলপ করেছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সো WCO এটাকে সংক্ষেপে ডিনোট করা হয় আর এখানে আরেকটা মেসেজ যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওভার 98% অফ দ্য মার্চেন্ডাইজ অর্থাৎ 98% এর বেশি মার্চেন্ডাইজ ইন্টারন্যাশনাল ট্রেড তারা এটা ক্লাসিফাইড ইন টার্মস অফ দ্য এইচএস কোড মানে 98% মার্চেন্ডাইজ ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে
দ্যাট ইজ এই এইচএস কোড। আর এইচএস কোড হচ্ছে আপনার কি হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। ঠিক আছে, বাংলাদেশে এইচএস কোড অফ ইজ অ্যান 8 ডিজিট কোড। কয়টা ডিজিট থাকে? 8 digit code. বলেন একটু। 8 digit code. digit code. 8 digit code। 8 digit code. হ্যাঁ, আপনারা এটা একটু আপনারা প্রথমেই নামটা আমি একটু আসতেছে, হারমোনাইজ কমোডিটি ডেসক্রিপশন কোডিং সিস্টেম, এটা বলতে থাকেন। Harmonized commodity Harmonized description and coding commodity system. description and coding system. Harmonized commodity description and coding system. Harmonized commodity description and coding system. Description and coding system. Harmonize Harmonized commodity commodity system. description and coding Harmonized system. commodity description coding system. হ্যাঁ বলেন। Harmonized community Harmonized description and commodity coding description system. and coding system. Harmonized হ্যাঁ commodity বলেন, description আবার and বলেন, coding system. Harmonized commodity জোরে description জোরে and coding বলেন। system. Harmonized Harmonized commodity Harmonized description and commodity coding system. description and coding Harmonized system. commodity Harmonized description and Harmonized coding commodity system. description and description coding and system. coding system. Harmonized Harmonized commodity Harmonized description and commodity coding system. system. description and coding system. এখান Harmonized থেকে হ্যাঁ Harmonized ঠিক আছে, description থ্যাংক and ইউ। coding description system. and এইটা coding system. ডেভেলপ করেছে কে? ওয়ার্ল্ড কাস্টম World অর্গানাইজেশন, Customs বলেন। World Organization. Custom World Customs Organization. World Organization. The Custom World Custom Organization. Organization. World Customs Organization, এটা WCO. কয় ডিজিটের World কোড? Customs Organization, একটা WCO. ডিজিট থাকে এর মধ্যে 8 digit। 8 8 digit. 8 digit. হ্যাঁ, সো আমরা এগুলা মোটামুটি ইনশাল্লাহ ক্লাস থেকেই ক্লিয়ার করে নিব, এরপরে বাকিটা নিজেরা একটু পড়ে নিব। আমি কিন্তু স্লাইড সবাইকে দিয়ে দিয়েছি, আপনারা একটু ডাউনলোড করে নিয়ে নেন। যদি এখন ডাউনলোড না হয় ক্লাস শেষ হয়ে গেলে হয়তো বা সমস্যা হয়ে যাবে, এখনই একটু চেক করে নেন। জি নিশি ম্যাডাম। আমি স্লাইড পুরোটাই আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, আসেন এখন আসেন। হ্যাঁ, এখানে মেসেজ বক্সে পাবেন, চ্যাট বক্সে। আমি যে একটু পরে জয়েন করেছি, এজন্য আসলে আমি পাইনি, একটু যদি কাইন্ডলি কেউ শেয়ার করতে। আপনি পান নাই? এটা কেউ যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেয় সেটা তো ভালো হয় মনে হচ্ছে। আপনাদের হোয়াটসঅ্যাপে কি শেয়ার করে গ্রুপ দিলে আছে? গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ? জি জি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, টেক্সট গ্রুপে দিয়েছি। ওকে, তাহলে আপনারা সেখান থেকে নিয়ে নেন। হ্যাঁ, আর ভ্যাটের ক্লাস হোয়াটসঅ্যাপের মনে লিংকটা রাখবেন। একটু শেয়ার করবেন আমি চ্যাট বক্সে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ভ্যাটের ক্লাস মনে রাখবেন, এইটা অনেকেই বলে থাকে কঠিন, আমাকে অনেকেই বলে থাকে ভ্যাট অনেক কঠিন, কিন্তু আমার মনে হয় আপনারা যদি শুধু ক্লাসে যথাযথভাবে অ্যাটেন্ড করেন, খুব বেশি পড়াশোনা না করে অ্যাট লিস্ট শুধু স্লাইড গুলো পড়ে রাখেন, আপনার 70% কভার হয়ে যাবে। আপনি ক্লাস থেকে কভার করবেন 25%, বাকি ক্লাস থেকে কভার করবেন 25%, বাকি 50% আপনি স্লাইড গুলো পড়ে নেবেন। এই হলো 75%, মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ক্লাস না করেন আপনার জন্য ভ্যাট পড়ে পাশ করাটা খুব ডিফিকাল্ট হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, একটু মাথায় রাখবেন। ক্লাস মিস করবেন না, কারণ আপনি নিজে পড়ে বুঝবেন, বুঝে দেন এটাকে আত্মস্থ করবেন, আন্ডারস্ট্যান্ড করবেন, তারপরে পরীক্ষায় বসবেন। এইটা সো ডিফিকাল্ট ওয়ার্ক। ভ্যাট অনেকেই বলে থাকে, যদিও আমার কাছে খুব বেশি কঠিন কিছু নয়, কখনোই ছিল না, কিন্তু অনেকেই বলে ভ্যাট অনেক কঠিন। সেই জন্য আমি আপনাদেরকে বলছি আপনি শুধু ক্লাসে অ্যাটেন্ড করবেন। ওকে, ক্লাসে অ্যাটেন্ড করবেন আর স্লাইড গুলো সাথে সাথে দেখে রাখবেন। একটু আজানটা শেষ করে নেই, আজান হচ্ছে। ওকে, একটু সাইলেন্ট থাকি।
ওকে, আলহামদুলিল্লাহ আজান শেষ হয়ে গেছে। আর সাথে 3টা স্কেডিউল আছে। আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, ভ্যাট যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যে আইনের কথা বলা হচ্ছে বা আমরা এতক্ষণ ধরে বলছি, এটাতে 3টা স্কেডিউল আছে, দ্যাট ইজ তফসিল। 3টা তফসিল আছে। তো আমরা এই তফসিল গুলো আমি একেবারে সরাসরি দেখিয়ে দিব, প্রয়োজনে শেয়ার করে দিব আপনাদেরকে। হ্যাঁ, তো এই তফসিল গুলো প্রথমে একটু ওভারভিউ করে নেই। ফার্স্ট স্কেডিউল যেটা প্রথম তফসিল, গুডস এবং সার্ভিসের তফসিল মানে হচ্ছে এটার মধ্যে পণ্য বা সেবা, পণ্য এবং সেবা এই দুটো লিস্ট করা আছে। লিস্ট করা আছে কিরকম লিস্ট? প্রথম তফসিলের কথা যদি বলি, যে এই তফসিলে যত পণ্য বা সেবা সমূহের নাম মেনশন করা আছে, লিস্ট আউট করা আছে, এগুলা হচ্ছে এক্সামশন। এক্সামশনস ফর অল স্টেজ, অর্থাৎ প্রথম স্কেডিউলে যে পণ্য সেবা সমূহ আছে এগুলা এক্সামশন পায় সকল স্টেজে। সকল স্টেজে এগুলা এক্সামটেড। ঠিক আছে, অর্থাৎ এগুলা ভ্যাট দেওয়া লাগবে না। এখন আসেন দ্বিতীয় তফসিল বা সেকেন্ড স্কেডিউল, যেটা গুডস এবং সার্ভিসেস যেগুলো মেনশন করা আছে এই তফসিলে, সেগুলা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে। কি? এই যে আমরা ইম্পোর্ট স্টেজে এসডি করেছিলাম, সাপ্লিমেন্টারি ডিউটি, এই হচ্ছে সেই এসডি যেটার জন্য দ্বিতীয় তফসিল পুরোটাই শুধুমাত্র এই পণ্য এবং সেবা সমূহের নাম এবং রেট লেখা আছে। রেট গুলো লেখা আছে, যে রেটে মেনশন করা আছে সেই রেটেই আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে। আচ্ছা, এরপরে তৃতীয় তফসিল বা থার্ড স্কেডিউল, এখানে পণ্য এবং সেবা সমূহ যেগুলা সাবজেক্ট টু ভ্যাট অ্যাকসেপ্ট 15%। কেন বলা হচ্ছে? ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। 15%-এর বাইরে কিছু ফ্র্যাকশন ফিগার আছে বা ট্রাঙ্কেটেড রেট আছে। এই 15% বাইরে যত প্রকার রেট আছে যেগুলাতে ভ্যাট পরিশোধ করতে হয়, সেই রেটগুলো তৃতীয় তফসিলে মেনশন করা আছে। আচ্ছা, একটু যদি বলে ফেলি, তৃতীয় তফসিলে 5%-এর একটা স্কেডিউল থাকে, একটা টেবল থাকবে, এবং আরেকটা হচ্ছে 7.5%, আরেকটা হচ্ছে 10%। এর বাইরে কিছু স্পেসিফিক রেট থাকবে। এর বাইরে কিছু স্পেসিফিক রেট থাকবে। ঠিক আছে, এই গেল স্কেডিউল সম্পর্কে বলা। এখন আমরা আরেকটু দেখে নেই ফার্স্ট স্কেডিউলে, যে ফার্স্ট স্কেডিউল ভ্যাট এক্সামটেড গুডস এবং সার্ভিসেস। প্রথম তফসিলে কি আছে? এক্সামটেড পণ্য এবং সেবা সমূহ। প্রথম তফসিলে কি আছে একটু বলি সবাই? এক্সামটেড গুডস এন্ড সার্ভিসেস। একটু বলি সবাই। Exempted goods and services. আবার বলি, Exempted goods and services. Exempted goods and services. for all stages. Had exempted goods and আর এটা services সেকশন are scheduled. 26-এ বলা আছে। হ্যাঁ, সেকশন 26 কত বলেন একটু? Section 26. Exempted goods and services for all states. Section For all states, এরপরে section আসেন 26. ফার্স্ট পার্ট। এইটাতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট ভ্যাট এক্সামটেড গুডস, আর সেকেন্ড পার্ট ভ্যাট এক্সামটেড সার্ভিসেস। ঠিক আছে, আমরা একটু ফার্স্ট স্কেডিউলে আমরা দুটো পার্ট দেখব। একটা হচ্ছে ভ্যাট এক্সামটেড গুডস বা পণ্য, আর সেকেন্ড পার্ট হচ্ছে সেবার জন্য। প্রথম পার্ট পণ্যের জন্য, সেকেন্ড পার্ট সেবার জন্য। একটু বলেন।
First part VAT First part exempted VAT goods, second part exempted VAT goods, exempted second part VAT services. exempted Good. Second services. part, VAT exempted services. second part VAT exempted services. ওকে, আচ্ছা। সেকেন্ড স্কেডিউল হচ্ছে goods and services subject to supplementary duty, section 55. Goods and services subject to supplementary duty, এটা সেকশন কত বলেন? 55। 55 section আচ্ছা, 55 এইখানে টেবল আছে তিনটা, কয়টা টেবল? তিনটা টেবল। আচ্ছা, এইখানে পণ্যের জন্য দুটো টেবল, একটা হচ্ছে গুডস এর ইম্পোর্ট স্টেজের জন্য, আরেকটা হচ্ছে গুডস সাপ্লাই স্টেজের জন্য। নাম্বার 3 হচ্ছে সার্ভিসের জন্য, যেটা সাপ্লাই স্টেজে। আমরা মোটামুটি কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি। আমরা বেসিক জিনিস যেগুলা ভ্যাটের আইন লিখে ফেললাম। এখন আসেন আমরা শুরু করব সেকশন 2 থেকে। আচ্ছা, ডেফিনিশন নাম্বার 2, অ্যাক্টের নাম্বার 2, দ্যাট ইজ সেকশন 2 তে কি আছে? সেকশন 2 তে অনেক ডেফিনেশন আছে। এই ডেফিনেশনস আমরা সবগুলো পড়বো না, ইম্পর্টেন্ট গুলো পড়ে রাখবো। হ্যাঁ, তো এর মধ্যে অনেকগুলো ডেফিনেশন আছে। 2.6, 2 হচ্ছে মেইন সেকশন, সাবসেকশন হচ্ছে 6। ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে? ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড এনি অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের কার্যকলাপ ক্যারিড অন, যেটা ক্যারিড অন হচ্ছে কিভাবে, রেগুলারলি অথবা কন্টিনিউয়াসলি। এই কথাগুলো মনে রাখতে হবে, রেগুলারলি অথবা কন্টিনিউয়াসলি। আপনি ভেঙে ভেঙে করলেন হবে না। ভেঙে ভেঙে আপনি এই 6 মাস উৎপাদন করলেন, করার পরে কোনো একটা কিছু উৎপাদন করে আপনি 2 বছর অফ রাখলেন, নো, হবে না। এইটা রেগুলারলি হতে হবে, তখনই এটা ইকোনমিক অ্যাক্টিভিটি ধরা হবে। আমরা পড়ছি সেকশন 2 সাবসেকশন 6। রেগুলারলি, যেটা মেকিং সাপ্লাই অফ এনি গুডস, সার্ভিসেস, ইমুভেবল প্রপার্টি। ঠিক আছে, অ্যাক্টিভিটি ক্যারিড অন রেগুলারলি অর কন্টিনিউয়াসলি, কিভাবে? Regularly, continuously. Regularly, continuously. কিভাবে? রেগুলারলি এবং Regularly, continuously. For making supply of any goods, Any সাপ্লাই services or করার উদ্দেশ্যে, immovable অর্থাৎ property. আপনি বিক্রি regularly and করার continuously. উদ্দেশ্যে। ঠিক আছে, এখন আসলে এই গেল কমন যে ডেফিনেশন সেটা। এর মধ্যে আরো কিছু আছে। নাম্বার এ, এই ইকোনমিক অ্যাক্টিভিটি অলসো ইনক্লুড করে, কি কি ইনক্লুড করে? ইন বিজনেস, প্রফেশন, ভ্যাকেশন, মিনিং অফ লাইভলিহুড, ম্যানুফ্যাকচার, আন্ডারটেকিং অফ এনি কাইন্ড, whether or not for profit। এরপরে সাপ্লাই অফ এনি গুডস, সার্ভিসেস, প্রপার্টি মেড আন্ডার এনি লিজ, অর্থাৎ লিজের অধীনে যে প্রপার্টি গুলো সাপ্লাই দেওয়া হয়, মেড করা হয়, এগুলাও ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবে। এরপরে এনি ওয়ান ইনিশিয়েটিভ ইন দ্য নেচার অফ এন ইকোনমিক অ্যাক্টিভিটি, এইটা একটা এক্সাম্পল বলতে হবে, এইটা ডিরেক্ট না। এনি ওয়ান অফ ইনিশিয়েটিভ কিরকম? ধরুন আপনারা 5 ফ্রেন্ড মিলে, 5 জন বন্ধু মিলে বাণিজ্য মেলায় দোকান দিলেন খাবারের। আচ্ছা, খাবারের দোকান দেওয়ার পরে আপনি আপনার ফার্ম থেকে 2 জনকে একটু স্যারকে বলে নিলেন, তো সারা সপ্তাহ ব্যবসা করতেছেন। ঠিক আছে, সারা সপ্তাহ, সারা মাস আপনি, অর্থাৎ বাণিজ্য মেলা 1 মাস হলে 1 মাস ব্যবসা করবেন, তাই না?
Yes, ma'am. Yes, ma'am. তো এই পারপাসে যে সেলটা হবে এইটা অবশ্যই এক। তো one of initiative in the nature of a commercial activity, ঠিক আছে এইটা। এরপরে 4, any activity carried out at the beginning, at the end of any such activities, আচ্ছা মনে করেন আপনি বিগিনিং এ or the end of such an activity এন্ড করে দিচ্ছেন বিজনেস, তাহলে সেল করতে হবে, কিছু ভাঙাভাঙি করা হতে পারে ইত্যাদি যে কথাগুলো বলা আছে, এগুলাও এই সেকশনের অধীনে 2 এর সাবসেকশন 6 এ আমরা পাবো। ম্যাম ভ্যাকেশন আচ্ছা, কিভাবে আসে? ইনক্লুড করে না, ইনক্লুড করে না অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটি শ্যাল নট ইনক্লুড কি কি ফলোইং। নাম্বার 1, এনি সার্ভিস রেন্ডার্ড বাই অ্যান এমপ্লয়ি টু হিজ এমপ্লয়ার। Any service rendered by an economic activity, সরি আমি ভুল বলে ফেলছি, এনি সার্ভিস যেটা রেন্ডার করে বাই অ্যান এমপ্লয়ি টু হিজ এমপ্লয়ার। এটা সিম্পল কথা হচ্ছে, আপনি শুনে থাকবেন কেউ যখন চাকরি করে সে ভ্যাট দেয় না, শুনেছেন কখনো? চাকরির বেতনের উপরে ভ্যাট ইনকাম হয় ট্যাক্স না, দেয় ম্যাম। সেটা ট্যাক্স, সেটা ইনকাম ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স সে দিবে, কিন্তু ভ্যাট হবে না। কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আসেন ইনক্লুড করেন না। বলা হচ্ছে এইখানে এমপ্লয়ি যিনি চাকরি করছেন তিনি যে স্যালারি পাবেন সেটা কিন্তু ভ্যাটেবল নয়। আচ্ছা, এরপরে আপনি ধরুন কোনো একটা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলেন। আপনি ডিরেক্টর হওয়ার পরে আপনার মিটিং হচ্ছে, প্রথম মিটিং এ আপনাকে খামে ভরে 10,000 টাকা দিল, দিয়ে বলল যে ম্যাডাম এইটা আপনার জন্য। এইটা কিন্তু আপনার ভ্যাট পরিশোধ করতে হবে। বাট যিনি ম্যানেজিং ডিরেক্টর, বোর্ডেরই তো ম্যানেজিং ডিরেক্টর একজন বোর্ড মেম্বার না? ম্যানেজিং ডিরেক্টর যিনি সকাল 9টা থেকে 6টা ডেইলি অফিস করছেন, তিনি কিন্তু এমপ্লয়ির মতো, তো তার ভ্যাট দিতে হবে না। আচ্ছা, এরপরে আপনি মনে করেন নাম্বার 3, recreational pursuit or hobby carried on a commercial non-commercial basis. আপনি বাসায় বসে বসে, অনেকেরই তো অনেক রকমের শখ থাকে তাই না, হবি থাকে, কেউ ছবি আঁকে, কেউ ধরুন পুতুল বানায়, হ্যাঁ বিভিন্ন কিছু। এই বিভিন্ন কিছুর মধ্যে ধরেন আপনি ছবি এঁকে এঁকে আপনার ঘর মোটামুটি ভরেই গেছে, তো তারপরেও আঁকতেছেন কারণ আপনি কমার্শিয়াল বেসিসে এটা উৎপাদন করছেন না। আচ্ছা, তাহলে এই যে নন কমার্শিয়াল বেসিসে এইটা উৎপাদন করা হলো এবং এই উৎপাদন করে আপনি এটা বিক্রি করেন না, কমার্শিয়াল পারপাসে না, আপনি স্টুডেন্ট, আপনি এটা শখ, যখন আপনি সময় পান তখন এটা করেন। আচ্ছা, আমি একদিন আপনার বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আপনি আমাকে একটা সুন্দর দেখে ডায়েরি দিলেন। ডায়েরিতে হ্যাঁ আপনি ভিতরে অনেক ড্রয়িং করেছেন বা অনেক কিছু করেছেন, ঠিক আছে, আমাকে সেই ডায়েরিটা গিফট করলেন। আচ্ছা, এটা আমার কাছ থেকে আপনি পেমেন্ট নিলেন না, সো এইটা ভ্যাটেবল নয়। এরপরে এনি প্রেসক্রাইবড অ্যাক্টিভিটি on carried on by government without any commercial motive, তাহলে এটাও আপনার ভ্যাটেবল হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ইকোনমিক অ্যাক্টিভিটি কি, কোনগুলো ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আসবে, কোনগুলো আসবে না।
দেখেন আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেনে বসবেন, তাই না? অ্যান্সার দিতে হবে। তো ওই মাল্টিপল চয়েসে দেখা যাবে এখানে লিখে দিছে শ্যাল নট ইনক্লুড, বা এইখানে দিয়ে দিছে যেটা ইনক্লুড করে সেখান থেকে। তা আপনি কি ভালোভাবে পড়তে হবে না? ইয়েস ম্যাম। ঠিক জি আছে ম্যাম। তো? বুঝতে পেরেছেন ইকোনমিক অ্যাক্টিভিটি? ইয়েস জি ম্যাম। ইয়েস ম্যাম। আসেন। ম্যাম একটু কোশ্চেন ছিল ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে। বলেন। ম্যাম ভ্যাকেশন কিভাবে ইকোনমিক অ্যাক্টিভিটিটা হচ্ছে? আর আরেকটা কোশ্চেন ছিল যে ম্যাম আগে ভ্যাকেশনটা একটু যদি ক্লিয়ার করে দিতেন তাহলে আমি পরের কোশ্চেনটা করতাম। ভ্যাকেশন, বিজনেস, প্রফেশন, ভ্যাকেশনও থাকে। অনেক সময় ভ্যাকেশনটাকে ক্যাশে কনভার্ট করা যায়। আপনি অফিসে শুনে থাকবেন এটা, ঠিক আছে? ম্যাম ক্যাশে কনভার্ট করা যায় মানে কি এটা বুঝাচ্ছে যে আমি আমার যে ভ্যাকেশনটা ছিল সেটা আমি নেই নাই, তো সেটা না নেওয়ার কারণে আমাকে সেই ভ্যাকেশনের যেই আমি যে কাজ করলাম সেটার জন্য পেমেন্টটা করা হচ্ছে আমাকে, এটা বোঝানো হ্যাঁ। হচ্ছে। হুম। ম্যাম আসেন। আরেকটা আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে বলছে যে ম্যাম যদি একটু স্লাইডটা যেতেন তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারতাম। ম্যাম এখানে বলছে যে এনি অ্যাক্টিভিটি ক্যারিড অন রেগুলারলি অর কন্টিনিউয়াসলি ফর মেকিং সাপ্লাই অফ এনি গুডস সার্ভিসেস অর ইমুভেবল প্রপার্টি। আর এরপর আরেকটা হচ্ছে যে এনি ওয়ান অফ ইনিশিয়েটিভ ইন দ্য নেচার অফ অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটি বা ট্রেড ফেয়ার, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা যদি, যেমন আমার ওয়ান অফ ইনিশিয়েটিভ যেটা সেটা তো হচ্ছে আমি সিজনাল, যেহেতু এটা তো হচ্ছে রেগুলার বা কন্টিনিউয়াস না, তো এই দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা যদি আমাকে একটু বলতে পারতেন। এটার মধ্যে ডিফারেন্স হলো এই যে দেখেন, দেখতে পেয়েছেন? জি ম্যাম। আর এরপরেও এখানে যে ইম্পর্টেন্ট যেটা, অ্যাক্টিভিটিটা আপনি চালাবেন, ক্যারি অন করবেন, ওকে? এরপরে এটার শর্ত হচ্ছে এটা রেগুলারলি হতে হবে। আর এটার উদ্দেশ্যটা কি? সাপ্লাই করার জন্য, সাপ্লাই মানে বিক্রি করার জন্য, ঠিক আছে? আর এইটা হলো আপনারা 5 ফ্রেন্ড মিলে আপনারা বাণিজ্য মেলায় গিয়ে একটা দোকান দিলেন 1 মাসের জন্য, এটা হচ্ছে সেটা। ক্লিয়ার? ওকে ওকে ম্যাম। জি ম্যাম। আসেন, ট্যাক্স, অর্থাৎ এই ভ্যাটের আইন অনুযায়ী কোন কোন বিষয় এই ট্যাক্সের অধীনে পড়বে সেটা আমরা একটু দেখে নিব। বলা হচ্ছে ট্যাক্স মিনস ভ্যাট। ট্যাক্স কি মিন করে? ভ্যাট। এরপরে টার্ন ওভার, সাপ্লিমেন্টারি ডিউটি, এবং শ্যাল ইন রিলেশন টু রিয়েলাইজেশন অফ এরিয়াস অলসো ইনক্লুড করে ইন্টারেস্ট, মনিটারি অর পেনাল্টি। মনে রাখতে হবে এই আইন অনুযায়ী যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ এই ট্যাক্সটার মধ্যে কি কি আসবে? ভ্যাট আসবে, টার্ন ওভার ট্যাক্স আসবে, সাপ্লিমেন্টারি ডিউটি আসবে, ইন্টারেস্ট আসবে, মনিটারি ফাইন বা পেনাল্টি আসবে। ঠিক আছে? ইয়েস মানে এরপরে ম্যাম ইয়েস হচ্ছে আসেন ম্যাম। এটা ট্যাক্স সাপ্লাই, মিনস হচ্ছে ভ্যাট। 294, সেকশন 294 সাপ্লাই বলা হচ্ছে এনি সাপ্লাই, যে কোনো ধরনের সাপ্লাই। আরো ইনক্লুড করে কি? সাপ্লাই অফ গুডস, সাপ্লাই অফ মুভেবল ইমুভেবল প্রপার্টি, যেমন ধরেন ব্রিজ, বিল্ডিং এটসেট্রা, সাপ্লাই অফ এনি সার্ভিসেস লাইক সফটওয়্যার, এবং বিসি
এ বি সি এই তিনটা মিলিত হয়ে যদি কোনো একটা সাপ্লাই ঘটে তাহলেও এটা সিক্সটিন গুডস জন্য বলা আছে গুডস মিনস আদার দেন শেয়ার ইমুভেবল শেয়ার স্টক এবং সিকিউরিটি মানি শেয়ার স্টক সিকিউরিটি এবং মানি all kinds of tangible movable property অর্থাৎ গুডস এর মধ্যে শেয়ার আসবে না স্টক আসবে না সিকিউরিটি এবং মানি চারটা একটু বলুন তো সবাই शेयर स्टॉक सिक्योरिटी और मनी शेयर स्टॉक सिक्योरिटी और मनी Security Share and stock, security Share or money. stock, security money. Share stock, Share security. stock, security or money. এগুলো তো ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলেছেন জি। জি ম্যাম মানে জি যেগুলা ম্যাম বলা হয়। যেগুলা আদান প্রদান করা যায় না সেগুলা গুডস এর মধ্যে না। শেয়ার স্টক সিকিউরিটি এবং মানি আদার দেন দেখুন আপনাকে গুডস এর ডেফিনিশন বলছি এই ডেফিনেশনে বলতেছে যে সকল কিছুই আসবে বাট শেয়ার স্টক সিকিউরিটি এন্ড মানি আসবে না ঠিক আছে यस मैम Yes, ma'am. এখন আসেন ইমুভেবল প্রপার্টি ইমুভেবল প্রপার্টি হচ্ছে রাইট অন ইমুভেবল প্রপার্টি where irrespective of whether land or any building whether land or any building established on land or any structural permanently attached or established on it or not. Immovable property mean করে right on immovable property মানে অধিকার ইমুভেবল প্রপার্টির উপরে আপনার অধিকার রাইট অন ইমুভেবল প্রপার্টি any building established on land or any structure permanently attached or established on it or not তাহলে ইমুভেবল প্রপার্টি আমরা বুঝলাম এখন আসেন সার্ভিস এনি সার্ভিস বাট ডাজ নট ইনক্লুড যে কোনো ধরনের সার্ভিস যেটা ইনক্লুড করে না গুডস ইমুভেবল প্রপার্টি এবং মানি আপনারা একটু খেয়াল করে এই জায়গাটা দেখতে হবে দেখেন এখানে গুডস পড়েছি এখানে সার্ভিস পড়ছি একটু খেয়াল করেন এটা একটু পড়েন সবাই পড়েন Any service but Any does services but not does not include Any include any service but does goods, not immovable include property any and goods, money. immovable property and money. Any service but does not include any goods, immovable property and money. যেটা অপোজিট আর কি হ্যাঁ গুডস সার্ভিস ইমুভেবল প্রপার্টি এবং মানি ছাড়া যত সার্ভিস সবগুলো এখন আসেন সার্ভিসের মধ্যে টাইম ইনক্লুডেড অফ সাপ্লাই 296 time of supply 296 in relation to supply of goods অর্থাৎ পণ্য সাপ্লাই করার ক্ষেত্রে the time when the position of the goods are removed অর্থাৎ পণ্য সাপ্লাই করার ক্ষেত্রে এইটার পজিশনটা যখন রিমুভ হয়ে যায় তখনই পণ্যটা সাপ্লাই হিসাবে বা টাইম অফ সাপ্লাই ধরা হবে
আসেন বিতে, সাপ্লাই অফ সার্ভিস, টাইম when the services are rendered, যখন সার্ভিসগুলো রেন্ডার্ড করা হয়, জেনারেটেড হয়, ট্রান্সফার্ড হয় অথবা অ্যাসাইন হয়। ট্রান্সফার অথবা অ্যাসাইন, এইটাকে বলা হবে টাইম অফ সাপ্লাই ফর সার্ভিস। যখন সার্ভিসটা রেন্ডার করা হয়, রেন্ডার করা, দেওয়া বা বহন করা বা রেন্ডার করা, জেনারেট করা, ট্রান্সফার অথবা সাইন করে দেওয়া। ইমুভেবল প্রপার্টি, দ্য টাইম when the property is delivered, যখন প্রপার্টি ডেলিভার্ড করা হয় অথবা ক্রিয়েটেড or transferred or assigned। তখনকার যে সময়, এইটাকে বলবো টাইম অফ সাপ্লাই। শোনা যাচ্ছে? Yes, ma'am. জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কনসিডারেশন, আমরা এখন পড়ব কনসিডারেশন। The money paid or payable whether directly indirectly against a supply or the fair market price of a thing paid or payable in lieu of cash also include করে money, also include করে money realized realizable by realizable payable by the supplier on by reason of or a supply included or added to price charged to the recipient. Money realized as service charged. Money payable in relation to loan agreement under finance lease. অর্থাৎ আমরা কি এটা বুঝতে পারছি? ম্যাম হালকা হালকা। এটা একটু কঠিন লাগতেছে ম্যাম। কনসিডারেশনে তো মানে উভয়ের স্বার্থ থাকে, তাই না? মানে আমি বলি, বুঝতে আবার পেরেছি। বলি, বিকজ এটা জাস্ট পড়ে শুনিয়েছি, আপনাদের বুঝার কথা নয়। পেয়াবল বাই দ্য সাপ্লায়ার অন অর বাই দ্য রিজন অফ সাপ্লাই, অর্থাৎ আমি যদি সাপ্লাই করি, আমি আপনাকে সাপ্লাইটা দিলাম, দ্যাট ইজ পণ্যটা সরবরাহ করলাম, আপনি সাথে সাথে আমাকে পেমেন্ট করবেন। হ্যাঁ, এরপরে ইনক্লুডেড ইন প্রাইস চার্জ টু দ্য রেসিপিয়েন্ট, এডেড টু প্রাইস চার্জ টু দ্য রেসিপিয়েন্ট, অর্থাৎ যেই প্রাইসটা চার্জ করা হয়েছে রেসিপিয়েন্টকে, সেই প্রাইসটা any money realized was service charge or the money payable in relation to loan agreement, এটা তো বুঝাই যায়। in relation to loan agreement, তো আমরা লোন নিলে কি করি? লোন এগ্রিমেন্ট বা আমরা যখন কি করি আন্ডার ফাইন্যান্স লিজে যখন আমরা কোনো লিজ নেই, আমরা পেমেন্ট করি না? Yes, ma'am. ওই কথাটা বলা হচ্ছে, বাট ডাজ নট ইনক্লুড এনি ডিসকাউন্ট। মনে রাখবেন, কনসিডারের মধ্যে কখনো ডিসকাউন্ট থাকবে না। সিম্পল ভাবে যদি আমি বলে দিই, কনসিডারেশনের মধ্যে আপনার পণ্যের মূল্য থাকবে, দ্যাট ইজ ভ্যালু, প্লাস ভ্যাট থাকবে, ভিএটি। এই দুটো মিলে হবে কনসিডারেশন। বোঝা যাচ্ছে? কনসিডারেশনের মধ্যে ভ্যাটটা ইনক্লুড করা থাকে, এইটুকু জাস্ট মনে রেখে দেন। এখন আসেন ইম্পোর্ট 216, সেকশন 216 অনুযায়ী ইম্পোর্ট কাকে বলেন?
import, bringing in any goods, bringing in any goods from outside to within the geographical boundary of Bangladesh. Goods from outside to within the geographical boundary of বাংলাদেশের geographical boundary যেটা define করা আছে তার মধ্যে ঢুকলে এটা হবে import। আর imported service সমূহ service supplied from outside the geographical limit of both Bangladesh and also include করে থাকে deemed export। অর্থাৎ ইম্পোর্টেড সার্ভিসের মধ্যে ডিমড এক্সপোর্টটাকে ধরে নেওয়া হয়। এরপরে 282 এক্সপোর্ট কাকে বলে? এক্সপোর্ট হচ্ছে এনি সাপ্লাই ফ্রম ইনসাইড টু আউটসাইড দ্য জিওগ্রাফিক্যাল লিমিট অফ বাংলাদেশ and also includes the deemed export. ঠিক আছে, আমরা আগাই। ডিমড এক্সপোর্ট কাকে বলবো আমরা? ডিমড এক্সপোর্ট 262 deemed export would mean to include one of more of the following supplies, supply of any goods, services in prescribed manner against foreign exchange or distinct for consumption outside Bangladesh, এটাকে আমরা ধরে নিব deemed export। একটা মিনিট, আপনারা ডিমড এক্সপোর্টটা একটু পড়তে থাকেন স্ক্রিনে। Deemed export would mean to include one of more of the following supplies. Supply of any goods or service in prescribed manner against foreign exchange and distinct for consumption outside PD. Supply of any goods or service within the territory of PD agency. আসেন আমরা ডিমড এক্সপোর্টটা একটু বুঝে নিতে হবে। ডিমড এক্সপোর্ট মিন করে ওয়ান অফ মোর অফ দ্য ফলোইং সাপ্লাইস, অর্থাৎ নিম্নলিখিত সাপ্লাই গুলোর যে কোনো একটা বা একাধিক। সাপ্লাই অফ এনি গুডস অর সার্ভিসেস ইন প্রেসক্রাইবড ম্যানারটা কি হবে? প্রেসক্রাইবকৃত করা। এগেনস্ট ফরেন এক্সচেঞ্জ, মনে রাখতে হবে ফরেন এক্সচেঞ্জের বিপরীতে এই সাপ্লাইটা হবে, এবং ডেস্টিনিং ফর কনজাম্পশন আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের ডেস্টিনেশনটা ওইটা ডেস্টিনেশন হবে বাংলাদেশের বাইরে। আচ্ছা, কিসের এগেনস্টে হবে? ফরেন এক্সচেঞ্জে। একটু কেয়ারফুলি শুনি, এটা ডেস্টিনেশনটা অর্থাৎ এটা কনজাম্পশন হবে কোথায়? দেশের বাইরে। কনজাম্পশন হবে দেশের বাইরে, ফরেন এক্সচেঞ্জের এগেনস্টে এটা সাপ্লাইটা হবে। এটা হলো নাম্বার 1। এবারে আসেন, সাপ্লাই অফ এনি গুডস অর সার্ভিস উইদিন টেরিটরি অফ বাংলাদেশ। খেয়াল করতে হবে বাংলাদেশের টেরিটরির মধ্যে এগেনস্ট ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ এটা সাপ্লাই হবে বাংলাদেশের টেরিটরির মধ্যে ফরেন এক্সচেঞ্জের বিপরীতে, ইন প্রেসক্রাইবড মেথড থ্রু এন ইন্টারন্যাশনাল টেন্ডার। খেয়াল করতে হবে ফরেন এক্সচেঞ্জের এগেনস্টে সাপ্লাই করবে, বাট এটা ডেস্টিনেশনটা অর্থাৎ এটা কনজাম্পশন হবে বাংলাদেশের ভিতরেই, কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে। আচ্ছা, এরপরে লোকাল এলসির মাধ্যমে
ম্যাম LC এখানে এর মাধ্যমে সাপ্লাই অফ এনি ইন্টারন্যাশনাল গুডস অর সার্ভিস উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ against foreign exchange in prescribed method under cover of local of credit অর্থাৎ এলসি এর মাধ্যমে। এই তিনটা বিষয় আমাদের খেয়াল করতে হবে একটু। প্রথমটা ইজি, এটা দেশের বাইরে যাবে, এটা ডেস্টিনেশনটা অর্থাৎ এটা কনজাম্পশন হবে দেশের বাইরে এবং এটা ফরেন এক্সচেঞ্জে হবে। আচ্ছা, এরপরে আসেন সেকেন্ড যেটা বলা হচ্ছে বাংলাদেশের টেরিটরির মধ্যে এটা কনজাম্পশন হবে, বাংলাদেশের বাউন্ডারির মধ্যে এটা কনজাম্পশন হবে, কিন্তু ফরেন এক্সচেঞ্জের এগেনস্টে এটা সাপ্লাই হবে বাট থ্রো ইন্টারন্যাশনাল টেন্ডার। কি? ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে, মধ্য দিয়ে। আচ্ছা দেখেন, যদি এখানে একটা এক্সাম্পল দিই, আমাদের যে পদ্মা ব্রিজ তৈরি হলো ভেরি রিসেন্টলি, তাই না? আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন তো? জি ম্যাম Yes, হ্যাঁ, ma'am. তো ওইখানে ওরা কিন্তু ব্রিজ উৎপাদনের জন্য যত ইনস্ট্রুমেন্ট আছে এগুলো কিন্তু মানে যা কিছু লাগে এগুলো চায়না থেকে নিয়ে আসছে, তাই না? Yes, ma'am. জি আচ্ছা, তো এখানে বসেও কিছু কিছু কেনাকাটা করতে হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে বসে যে কেনাকাটাটা হলো এটা কিন্তু, আর এটা কিন্তু, আর পদ্মা বীজ কারা তৈরি করেছে? চায়নারা না? Yes, ma'am. এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে, জি এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে হয়েছে, জি ঠিক জি আছে? সো এই যে লোকালি এখান থেকে কেনাকাটা হয়েছে, এখানে এটা ব্যবহৃত হয়েছে বা কনজাম্পশন হয়েছে, কিন্তু এটা ফরেন এক্সচেঞ্জের এগেনস্টে হয়েছে এবং ইন্টারন্যাশনাল টেন্ডারে। তাহলে এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন আপনারা? Yes, ma'am. হ্যাঁ, জি এখন আসেন নাম্বার সি যেটা ছিল, ম্যাম এটা এখানে তো হচ্ছে টেরিটরি এটাও মিন্স বাংলাদেশের অঞ্চল, টেরিটরি বা তাই না? বর্ডারের মধ্যে এবং ফরেন এক্সচেঞ্জে বা এলসির মাধ্যমে। একটু খেয়াল করতে হবে, লোকাল এলসির মাধ্যমে ফরেন এক্সচেঞ্জে এটা সাপ্লাইটা হবে ফরেন এক্সচেঞ্জে, ম্যাম একটা কোশ্চেন ছিল। ঠিক আছে? সো এই হলো ডিমড এক্সপোর্ট। আর আমি এখানে ম্যানুফ্যাকচারিং এর যে ডেফিনেশনটা আছে 265, এই ডেফিনেশনে আমি জাস্ট একটা কথা আমি আপনাকে বলে দিই এক্সাম্পল। যেমন আপনি মনে করুন যে এই মুদি দোকান, তা আপনি কারণ বাজার থেকে বস্তা ভরে, রোজার সময় তো প্রচুর চিনি লাগে, শরবত লাগে সন্ধ্যার সময়, তাই না? তো Yes. বস্তা বস্তা হিসাবে চিনি কিনে আনেন, এইটাকে বস্তা হিসাবে চিনি কিনে এনে আপনি এটাকে কি করেন? আপনি এটাকে প্যাকেট করে বিক্রি করেন। কিরকম? 100 কেজির বস্তা যদি আপনি কিনেন, 1 কেজি করে প্যাকেট বানাইলেন, তাহলে এটাও হবে ম্যানুফ্যাকচারিং, ভ্যাটের ভাষায়। একটু খেয়াল করতে হবে। আর এই কথাগুলোই বলা আছে এখানে বিভিন্ন ভাবে, এটা আপনারা পড়ে নেবেন, আমি এটা আর বললাম না, খালি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? ম্যাম ক্লাস শেষে কি একটু রেকর্ড ক্লাসটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ম্যাম ক্লাস রেকর্ড রেকর্ড ক্লাস ম্যাম দেওয়া যাবে? তাহলে ম্যাম পরবর্তীতে আবার একটু তো দেখে আমি তাহলে হচ্ছে এটা রিভিশন কিন্তু, হয়। এটা দেওয়া আমার এখতিয়ারের মধ্যে নয়, এটা আইসিবি সম্ভবত ওয়েবসাইটে দিয়ে থাকে, জি আচ্ছা ম্যাম। ঠিক আছে? ওইটা আপনি ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারেন। আচ্ছা আসেন, এরপরে ফাইনালি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন আমরা পড়বো, ইনপুট। রিমেম্বার, ইম্পোর্ট নয়, ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট হচ্ছে আমদানি করা। আর এখানে যেটা ইনপুট, INPUT, এই ইনপুটের মিনিং হচ্ছে এই আইন অনুযায়ী কাঁচামাল, আইন অনুযায়ী কাঁচামাল। একটু খেয়াল করি, ইনপুট হচ্ছে এই ভ্যাট আইন অনুযায়ী কাঁচামাল। আচ্ছা, কাঁচামাল, এখন এইখানে ডেফিনিশনটা
বলছে অল টাইপস অফ র ম্যাটেরিয়াল, মানে যত প্রকার র ম্যাটেরিয়াল আছে, এর সাথে আরো কি আছে, ল্যাবরেটরি রিয়াজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ। খেয়াল করুন, সকল প্রকার র ম্যাটেরিয়াল, ল্যাবরেটরি রিয়াজেন্ট, ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ, তিনটা হচ্ছে ল্যাবরেটরি রিলেটেড। এবং any substance used as fuel, প্যাকিং ম্যাটেরিয়াল, যেটা ব্যবহার করা হয় ফুয়েল হিসাবে, প্যাকিং ম্যাটেরিয়াল হিসাবে, সার্ভিস হিসাবে, এবং মেশিনারি এবং স্পেয়ারস, বাট ফলোইং আর নট কনসিডার্ড এজ ইম্পোর্ট। কিন্তু নিম্নলিখিত গুলোকে ইম্পোর্ট হিসাবে ধরতে পারবেন না। তাহলে আমাদের যেটা এক্সেপশন সেটা একটু বেশি করে মনে রাখতে হয়। ডেফিনেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আজকে আমরা ক্লাসে ডিসকাস করছি, আজকেই কিন্তু এটা পড়ে ফেলবো, না হলে কিন্তু মনে থাকবে না আমাদের। হ্যাঁ, একটু সবাই আমাকে, আমরা কতজন আছি? 118 117 জন, 118 মাশাআল্লাহ। আপনারা সবাই একটু প্রমিস করবেন যে আজকে এটা পড়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাডাম। ইনশাআল্লাহ। সবাই পড়ে নেবেন। ইনশাআল্লাহ ম্যাডাম। আমি আর আপনাদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভ্যাটটাকে আরো ইন ডিটেইল ভালোভাবে বুঝতে চান, পড়তে চান, তাহলে আপনি ডক্টর আব্দুর রউফ স্যারের বাংলা ভ্যাটের বই আছে, এটা একটু কিনে নেবেন। তার সাথে আইসিবির ম্যানুয়াল এবং এই স্লাইড গুলো, ঠিক আছে? আপনার হয়ে যাবে। ম্যানুয়াল 1 পড়বো না 2 পড়বো? ম্যানুয়াল মানে ম্যানুয়াল হচ্ছে আমাদের সার্টিফিকেট লেভেলের না প্রফেশনাল লেভেলের? সার্টিফিকেট লেভেলে যেটা সেটা। মানে অনেক জায়গায় ম্যাডাম 2 মানে প্রফেশনাল লেভেলেরটা পড়াচ্ছে অনেক টিচাররা, এই জন্য বললাম। ও, এইটা লাগবে না এই কারণে, কারণ আমি আপনাদেরকে সেকশন ওয়াইজ পুরা লটা পড়াই দিব। সুতরাং 1 আর 2 কোনো ফ্যাক্টর না, আপনি পুরাটাই পড়ে ফেলবেন। মানে আমি ম্যাডাম যেটা আরেকটা পড়াচ্ছি কোশ্চেন আপনাদেরকে। ছিল, হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল। বলেন। মাত্র যে পড়ালেন সেকশন 2 এর ইনপুটস, এখানে ল্যাবরেটরি রিএজেন্ট বলতে কি বোঝাচ্ছে? রিএজেন্ট হচ্ছে, আমরা কিন্তু এটা শেষ করিনি। ল্যাবরেটরি রিএজেন্ট, আপনি কখনো ব্লাড চেক করেছেন? আপনার ব্লাড অনেক সময় ডাক্তাররা জি জি ইনভেস্টিগেশন দেয় না? হ্যাঁ, জি তো এগুলো ল্যাবরেটরিতে কেমিস্ট্রি ল্যাবের ভিতরে তারা এগুলা যে চেক করে বা পরীক্ষা করে, এর ভিতরে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে, জি। এইগুলাকে বলা হয় রিএজেন্ট। ওকে, থ্যাংক ইউ মিস। ঠিক আছে? আবার ইকুইপমেন্ট হচ্ছে মিস অ্যাক্সেসরিজ, আর ছোট ছোট অনেক অ্যাক্সেসরিজ লাগে, তারপরে ইকুইপমেন্ট লাগে, এগুলো সবই ল্যাবরেটরির ভিতরে ইউজ হয়। ঠিক আছে? তো আমরা এই ডেফিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বুঝার ব্যাপার আছে। আমরা এই ডেফিনেশনটা আজকে পড়বো না, আজকের ক্লাস শেষ করে দিব। আমরা সবাই একটু বলেন, আমাকে প্রমিস করেন যে আপনারা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্লাইড গুলো লিস্ট প্লিজ, আপনারা যদি না পড়েন তাহলে ক্লাসের কোনো মূল্য থাকবে না। আপনি ভুলে যাবেন যে ক্লাসে কি পড়ানো হয়েছে বা কি বোঝানো হয়েছে। এইটা যদি আপনি আজকে দেখেন, দেখবেন আপনার কাছে ইজি লাগছে। ঠিক আছে? সো একটু প্লিজ 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 আপনারা পড়ে নেবেন, সবার প্রতি রিকোয়েস্ট। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা পড়াশোনা করব, আর আমি স্লাইডটা সবাইকে দিয়ে দিয়েছি। ঠিক আছে? একটা তাহলে প্রশ্ন এখন ছিল। হাফেজ। ম্যাম কোন স্যারের বইটা যেন কিনবো? হ্যাঁ, ম্যাম কোন স্যারের বইটা যেন কিনতে বললেন? আব্দুর রউফ স্যারের। আব্দুর রউফ। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ম্যাম আপনি বললেন না আব্দুর রউফ স্যারের বই কিনতে হবে, নামটা কি এটা? আব্দুর রউফ স্যারের বইটা একটু কিনে নিয়েন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, এই আপনার স্লাইড গুলা পড়লেই পরীক্ষার জন্য যথেষ্ট না ম্যাডাম?
স্লাইড গুলো পড়লে আমি বলবো না 100% কভার হবে, বিকজ এইগুলা প্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ, তো প্রেজেন্টেশন তো সব সময় ইম্পর্টেন্ট এবং জিস সাধারণত দেওয়া হয়, তাই না? সো পুরাটা জি কভার করবে না আপনি। তারপরেও আমি আপনাকে বলবো, আগে আপনি মনে করুন আজকে পড়ার সময় পাচ্ছেন না, তারপরেও আপনি আমার ডিসকাশন প্লাস এই স্লাইড গুলো দেখে রাখবেন, তাহলে আপনার মনে করেন যে 50% হয়ে গেছে। বিষয়টা অনেকটা জি এরকম, কখনোই স্লাইডকে পুরো ধরবেন না, ঠিক আছে? 100% ধরবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।